বলি সরি আমরা তুমি আজকে যে 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 পর্যায়ে এই আলোচনাটা মানে তোমার এই কেন্দ্রীভূত আলোচনাটা এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না এবং ব্যবস্থাটা কে নেবে, আমার কাছে অনেক বড় প্রশ্ন, ব্যবস্থা নেবে কে? ব্যবস্থা নেবে ইলেকশন কমিশন, ব্যবস্থা নিচ্ছেন ইলেকশন কমিশন স্বয়ংশাসিত সংস্থা হিসেবে, ব্যবস্থা নিচ্ছেন ইলেকশন কমিশন অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অটোনোমাস বডি হিসেবে। এই সিলেকশন মেথডটা কি? 1950 সালে 26 তারিখ জানুয়ারি মাসে যে কনস্টিটিউশন তৈরি হয়, প্রথম ইলেকশন 51-52 সালে যখন হয়, তারপর থেকে 2022 সাল পর্যন্ত আমরা সকলেই জানি যে ইলেকশন কমিশনের যিনি চিফ হন বা কমিশনাররা হন, অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার, তাকে আমরা ইলেক্ট করি 3 জন কমিটি নিয়ে, এবং সেটা প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, তার সাথে সিজিআই, সেটা পরিবর্তিত করে নিয়ে আসা হয়েছে। ইলেকশন কমিশনের চিফ তৈরি হবেন প্রধানমন্ত্রী, ক্যাবিনেটের একজন সদস্য এবং বিরোধী দলনেতা। আচ্ছা, পরিষ্কারভাবে আমি একটা কথা বলি, এ ডিকটেটর ক্যানট টিচ অ্যাবাউট ডেমোক্রেসি। এটা তো বাস্তব। একটা ডিকটেটরের কাছ থেকে তুমি ডেমোক্রেসি আশা করবে কীভাবে? আমি কিন্তু গণেশ কুমার জিকে কিছু বলছি না, আমি বলছি কনস্টিটিউশনাল অথরিটিটাই তৈরি হয়েছে 2:1। সুতরাং বিরোধী দলনেতা, তুমি জানো সেই সময় কংগ্রেসের ফ্লোর নেতা বা লিডার ছিলেন অধীর চৌধুরী, উনি অ্যাটেন্ডই করেননি, পরবর্তী সময় রাহুল গান্ধীও তাই করেছেন। অর্থাৎ আমি যে ফাউন্ডেশনটা তৈরি করছি তার ইন্ডিপেন্ডেন্স নিয়ে, তার পার্সিয়ালিটি নিয়ে যখন কোয়েশ্চেন আছে, তখন দ্বিতীয় বা তৃতীয় সারিতে কোন আধিকারিক কী করছে সেই প্রশ্নটা একটু অবান্তর হয়ে যায়। এই কারণে আমি বলি যে আজকে আমরা তো সরাসরি বলছি যে একটা ব্যাপক রকম ট্রেসপাস আছে আমাদের এখানে, যে ইলেকশন মেথড বা ইলেকশন মেকানিজম যেভাবে কাজ করেছে তৃণমূল কংগ্রেসের এই সরকারের ক্ষেত্রে, এই গত 14 বছর ধরে বিভিন্ন অভিযোগ উঠেছে, ভোটার লিস্ট নিয়ে অভিযোগ উঠেছে, এখানে কোনো কিন্তু নেই, কিন্তু তার প্রসেসটা কি এটা, কারণ কিছু হিউম্যান এরার থাকে আমরা ধরে নিচ্ছি, এবং মুখ্যমন্ত্রীর হুমকি আছে সেটাও ধরে নিচ্ছি। সেটা আমরা এর আগেও দেখেছি, মুখ্যমন্ত্রীর হুমকিতে বা ইলেকশন কমিশনারকে, আমাদের কলকাতা পুলিশ কমিশনারকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, তারপরে তাকে অনেক পেনাল পোস্টিং যাকে বলা হয়, পেনাল শান্টিং যাকে বলা হয়, সেটা করা হয়েছে। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। অর্থাৎ এরা বলি হচ্ছেন, আধিকারিকরা বলি হচ্ছেন তু ম্যামের খেলার মাঝখানে দাঁড়িয়ে, এবং সেটাই আমাদের সবথেকে বড় প্রতিবাদ, যে তাদের আদপে যে দোষগুলো আছে তাকে তদন্ত করে দেখা হোক, এবং তারা কিভাবে এই ইনস্ট্রাকশনগুলো পাচ্ছেন, কাদের দ্বারা ইনস্ট্রাকশনগুলো পাচ্ছেন, সেটাকে আগে দেখা হোক। কারণ এরা খুব স্বাভাবিক অর্থে সরকারি আধিকারিক অনেক প্রেশারে কাজ করেন, আমরা তো দেখছি, বহু ক্ষেত্রে দেখছি। সেক্ষেত্রে কে বা কারা এই প্রেশার ক্রিয়েটার আমরা আইডেন্টিফাই যদি তাদের করতে না পারি, আমার মনে হয় এই প্রশ্নটাই অবান্তর। আর একটা কথা বলে আমি এখানে শেষ করি। আমি তোমাকে কেন বললাম এ ডিকটেটর ক্যানট টিচ অ্যাবাউট ডেমোক্রেসি, তার প্রধান কারণটা হচ্ছে তুমি এন্টায়ার ফর্মুলেশনটা দেখো, শুধু বিহারের এসআইআরকে দেখো। এসআইআর আমরা 13টা এক্সপেরিয়েন্স করেছি, এই 13টা এক্সপেরিয়েন্সের মধ্যে 2টো বিজেপির সময়। আজকে তুমি দেখো গত 23 বছর ধরে এসআইআরের কোনো প্রশ্ন নেই। কারণ সব থেকে বড় প্রশ্নটা এখানে প্রশ্ন চিহ্ন হিসেবে আসে, তুমি এক্স্যাক্টলি বলতে পারবে আমাদের জনসংখ্যা কত? 2011, 2021 জনসংখ্যা তুমি এখনও জানো না। তুমি বলছো হয়তো 146 কোটি, আমি বলছি 156 কোটি। অর্থাৎ তোমার প্রশ্নটা হচ্ছে আমরা এই জনসংখ্যার বিন্যাস স্বাধীনতার পর, শুধু স্বাধীনতা না, 30 দশক থেকে একেবারে 31 সাল থেকে চলে আসছে, যার ব্রেক পয়েন্টটা আজকে 2021। কেন? একদিকে এনআরসি বলবো, একদিকে বিদেশি বলবো, আরেকদিকে সিএ করব, সব করব, কিন্তু জনগণনার ক্ষেত্রে আমরা অনীহা দেখাবো। আলটিমেটলি তোমার যে ভোটার বেস, সেটা কার ওপর দাঁড়িয়ে? সেটা তো দাঁড়িয়ে জনগণের ওপরে। জনসংখ্যাটাই তুমি জানো না। আজকে আমরা 65 নিয়ে কথা বলছি, 1/65ও হতে পারে। প্রশ্নটা ডিলিশনটা যখন হয়, তার একটা মেথড আছে, সেই মেথডটাকে এরা বারবার স্তব্ধ করছে। ইলেকশন কমিশনের পার্শিয়ালিটি নিয়েই আমাদের, ইম্পার্শিয়ালিটি নিয়ে আমাদের কোয়েশ্চেন আছে, নিরপেক্ষতা নিয়েই কোয়েশ্চেন আছে। সুতরাং আমরা বারবার যেটা এস্টাবলিশ করতে চাইছি, যেখানে বিরোধী দলনেতা ভারতবর্ষে লোকসভার রাহুল গান্ধী বারবার ডেমনস্ট্রেট করছেন, বলছেন এফিডেভিট করো। কেন এফিডেভিটের দরকার? শন করেছেন, শপথ নিয়েছেন, সেদিন এফিডেভিট লাগেনি, যেদিনকে তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল। এফিডেভিট লাগেনি, তাকে একটা কোর্টের ছোট্ট নির্দেশে তাকে লোকসভা থেকে বার করে দেওয়া হলো, তার বাড়িটা কেড়ে নেওয়া হলো, এফিডেভিট লাগেনি। আজকে এফিডেভিট লাগবে। সরাসরি একজন বিরোধী দলনেতা ডেমনস্ট্রেট করছেন
এবং আজকে তুমি জানো দিল্লিতে কি ঘটেছে, প্রতিটা দল এটাকে লিড করেছে। আমি এখানেই শেষ করছি, আলটিমেটলি এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আজকে যে ঘটনাগুলো ঘটছে এর পরিপ্রেক্ষিত অবস্থার জন্য ইলেকশন কমিশন তৈরি ছিল না, বিকজ দে ডিড নট ওয়ার্ক প্রপারলি। এটা একদম বাস্তব। ইলেকশন কমিশনের ভূমিকা তোমাদের কি স্ট্যান্ড পয়েন্ট? আমাদের স্ট্যান্ড পয়েন্টটা খুব সংসদের ভেতরে আলোচনা করা যেত, যাচ্ছে, আগামী দিনেও যাবে, বা যখন কমিশন 30 জনের একটি প্রতিনিধি দলকে ভেতরে আসার অনুমতি দিয়েছিল, তাহলে এই কর্মসূচিটার কি দরকার? খুব স্বাভাবিকভাবে এটা বলি, তোমাকে একটু পিছিয়ে যেতে হবে। 2011, 12, 13 আমরা আলোচনা করতে চেয়েছিলাম বিজেপির মতো বিরোধী দলের সাথে। সেই সময় বিভিন্ন রাজনৈতিক ইস্যুগুলোকে নিয়ে তোমার মনে থাকতে পারে, ইভেন এখন যেটা তুমি 900 টাকায় কিনছো যে গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডার নিয়ে আক্রমণ করা হয়েছিল ঠিক পার্লামেন্টের বাইরে। প্রশ্নটা আমি সেখানে যাচ্ছি, এটা কম্পিটিশন হতে পারে না। কিন্তু আমি তোমাকে যেটা বলি, এতটাই কনভিন্সড, আমরা বারবার বলেছি এই প্রসঙ্গটা আগে থেকে বলুন, আন্ডারলাইন করুন, পার্লামেন্টে ডিসকাশন হবে, বারবার পালিয়ে গেছে। বারবার একেবারে সরাসরি এর কোনো অ্যাকাউন্টেবিলিটি দেখাননি। আমরা শুধু এই প্রসঙ্গ না, আমি ওই ইরেলিভেন্ট মনে হবে, কিন্তু বাস্তবে এটা সত্যি। আমরা পাকিস্তান অপারেশন সিন্দুর থেকে আরম্ভ করে আমরা এই ইলেকশন কমিশনের ভূমিকা প্রত্যেকটা, আমি বিশেষভাবে এই কারণে হবে না কারণ আজকে ধর্মেন্দ্র প্রধানও এই কথা বলেছেন, অপারেশন সিঁদুর নিয়েও কথা বলতে গেলে সেখানে কোনো গঠনমূলক কথা হয়নি। না গঠনমূলক কথা, এক মিনিট আমাকে একটা জিনিস বলো, পার্লামেন্টের স্পেশাল সেশনটা ডাকা হয় কখন এবং কেন? তুমি খুব ভালো করে জানো পার্লামেন্টের স্পেশাল সেশন, যেখানে অপারেশন সিন্দুরের মতো একটা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সিকিউরিটির প্রশ্ন আছে, ঠিক সেরকম জায়গাতে ইভেন বাজপেয়ীজি ডেকেছিলেন কার্গিলের পরে, সেই এক্সাম্পলও তারা নেননি। সুতরাং সেই আলোচনাটা পার্লামেন্টে করতে কি বাধার সম্মুখীন হতে হয়েছে আমরা সকলেই জানি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তুমি ইলেকশন কমিশনে এসো, ভেরি স্পেসিফিক্যালি যে ইলেকশন কমিশনের কাজটা আমরা বারবার বলছি, আমরা ডেমনস্ট্রেট করছি, আমাদের কথা সরাসরি শোনা হয়নি। এবং আমরা যেটা বারবার বলছি সেটা হলো কোথায়? মহারাষ্ট্র নির্বাচনের সময় কিন্তু এই আন্দোলনটা ছিল না। মহারাষ্ট্র নির্বাচনের সময় 1,55,50,000 একটা লিস্ট, এবং বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত আপসার্জ অফ ইলেকশন, অর্থাৎ লাস্ট আমরা অ্যাপ্রক্সিমেশন দেখেছি লাস্ট 10টা নির্বাচন, মানে বিধানসভা, লোকসভা, লোকাল বডির নির্বাচনে সেই বুথগুলোতে একেবারে অভিনবভাবে উল্টো দিকে স্রোত বয়েছে। 5টা থেকে 6টা এই সংখ্যাটা এলো কোথা থেকে? আমরা এই প্রশ্নগুলো করেছিলাম, প্রশ্নের উত্তর আসেনি। আমরা হরিয়ানা নির্বাচনের পরে প্রশ্ন করেছিলাম, সেখানেও কিন্তু এই উত্তর আসেনি। তার পরবর্তী সময় আমরা যখন ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছি উইথ অল আর ডকুমেন্টেশনস, সেটাকে পার্লামেন্টে আলোচনা করতে দেওয়া হবে না। তোমার মনে হতে পারে যে যেখানে আমাদের স্পেসিফিক কোয়েশ্চেন্সগুলো আমরা মহারাষ্ট্রের নির্বাচনের সময় থেকে বলে আসছি এবং প্রমাণ দাখিল করে আসছি, আজকে তো আমরা রিসার্চ করেছি, আমরা গ্রাউন্ড ওয়ার্ক করেছি, আমরা ভোটার লিস্ট অনুসারে দেখিয়ে দিয়েছি, ডেমনস্ট্রেট করেছি। সেই ডেমনস্ট্রেটের কপি তার কাছে আছে, এবিডিপিটার দরকার নেই। উনি লোকসভা বিরোধী দলনেতা এবং উনি ইলেক্টেড মেম্বার। আমি তোমাকে সেই কারণে বলি দেবারতী, আমি আপনার কাছেই আছি, আইনি জায়গা থাকতে পারে, আপনারা হয়তো ভবিষ্যতে এরকম কোনো পদক্ষেপ নিলেও নিতে পারেন, হতে পারে সেটা, যদিও একটা মামলা চলছে, যাই হোক। কিন্তু আমি বলছি যে আপনি এতগুলো উদাহরণ দিলেন, মহারাষ্ট্রের কথা বলছেন, হরিয়ানার কথা বলছেন, ফল তো পাননি, এটার পর পাবেন কি ফল? একটা জিনিস তোমাকে বলি পরিষ্কারভাবে দেবারতী, গণতন্ত্রের ফলটা গণতান্ত্রিক পদ্ধতিতেই আসে, এটা একটা আন্দোলন। এবং আমি তোমাকে যেটা বলি যে মহারাষ্ট্রের সময় যারা কানে তোলেননি, হরিয়ানার সময় যারা কানে তোলেননি, আজকে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। আজকে বোঝা যাচ্ছে দ্য ফলেন অফ দি কার্ডস, একেবারে তাসের ঘরগুলো আস্তে আস্তে ভাঙছে, এটা বোঝা যাচ্ছে। এবং সেটা বোঝা যাচ্ছে বলে আজকে বিবৃতিগুলো দেখো আক্রমণাত্মক বিবৃতি, এবং সেটা পার্টিকুলারলি রাহুল গান্ধীকে কেন্দ্র করে। লিডারশিপ ইজ ভেরি সাকসেসফুল। এবং আমি তোকে বারবার বলছি, বিহারের নির্বাচনে দেখে নিও যে আলটিমেট এর রেজাল্ট বা রিসার্জেন্স কিভাবে রিফ্লেক্ট করে অন গ্রাউন্ড। এই বক্তব্যটাকে কিভাবে খণ্ডন করবেন চন্দন দা বা যারা বিরোধী